ব্রেকিং নিউজ অবশেষে জামিনে মুক্তি পেলেন ঈদের দিন ব্যারিস্টার সুমন। ভাইরে ভাই, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে দেখতেই পেয়েছেন ব্যারিস্টার সুমন কিন্তু আপনারা ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। এটা আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কথা না, এটা আমরা ব্যারিস্টার সুমনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পেয়েছি। শুধু তাই না, ব্যারিস্টার সুমন ঈদের দিন জামিন পাইছে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে এবং কোথায় থেকে ছাড়া পেলেন ব্যারিস্টার সুমন। এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য থাকতেছে যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব কিভাবে ছাড়া পেলেন ব্যারিস্টার সুমন। তো বন্ধুরা, সেই ভিডিওটি দেখে আসার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, তারপরে আমরা দেখে আসবো কিভাবে মুক্তি পেলেন ব্যারিস্টার সুমন। অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় থাকার কথা দাবি করেছে সাবেক প্রতিমন্ত্রী পলক। সেখানে তাকে অন্য বন্দীদের সঙ্গে রুটি কলা ভাগ করে খেতে হচ্ছে বলেও দাবি করেছে সে। সম্প্রতি সে আদালতে জানিয়েছে চিড়ামুড়ি খাওয়ারও টাকা নাই, কারাগারে সুমন ভাইয়ের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই। তার মানে কারাগারে মোটেও ভালো নেই ব্যারিস্টার সুমন। বিপরীতে তার পরিবার কেমন আছে? যে পরিবারের জন্য সে এত কিছু করেছে, সেই পরিবার ঠিকই ভালো আছে বিলেতে, কেবল ভালো নয়, করছে বিলাসিতায়ও। জানা যায় ব্যারিস্টার সুমন কথায় কথায় দেশপ্রেমের বুলি আওড়ালেও তলে তলে সে পরিবারকে বেশিরভাগ সময় লন্ডনে রেখেছে। লন্ডনে নাকি সুমনের বাড়ি গাড়ি সবকিছু আছে, সেখানে তার সন্তানেরা পড়াশোনা করে। এটা সে পালানোর পর থেকে নয়, বহু আগে থেকেই। নির্বাচনের সময় কেবল কিছুদিনের জন্য সে পরিবার দেশে এনেছিল, তবুও সে অন্যদের বিলেতে থাকা ও পড়াশোনা নিয়ে যা তা আলাপ বলতো। অথচ 2020 সালেই তার পরিবারের সকলের গ্রিন কার্ড থাকার কথা নিশ্চিত করেছিল সুমন। এক সাক্ষাৎকারে বলেছিল, আমার পরিবারের সবারই আমেরিকান গ্রিন কার্ড রয়েছে, আমি এবার গ্রিন সমর্পণ করব। আমি মনে করি বাংলাদেশে নিরাপদ নয় আমার স্ত্রী ও 2 সন্তান, তাই আমার মা এবং আমার পরিবারকে নিউ ইয়র্কে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিপরীতে গত জাতীয় নির্বাচনের সময় সুমনের বউ ব্যারিস্টার শাম্মী নিজেকে গণমানুষের ভাবি বলে পরিচয় করিয়ে দেন। সে সময় তিনি সুমনের নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, আমি আগে থেকে জানতাম সে ইলেকশন করবে, এমপি হবার ইচ্ছা তার আগে থেকেই ছিল। আমার মতে ব্যারিস্টার সুমনের মতো লোকদেরই সংসদে যাওয়া উচিত, রাজনীতি করলে ঝুঁকি থাকবে। এ বিষয়টি তখনই তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন সাংবাদিকরা। রাজনৈতিক ঝুঁকি প্রসঙ্গে স্বামী বলেছিলেন, জীবন ঝুঁকি নেই, রাজনীতি করতে হয়। আমি নিজেও রাজনৈতিক পরিবারের মেয়ে, যত বাধাই আসুক স্ত্রী হিসাবে সবসময় তার পাশে থাকব। অথচ সে স্বামী এখন দেশেই নেই, বিদেশে আরাম করছে। তাতেই তাকেও অপরাধী হিসাবেই ধরে নেওয়া যাবে বলেও মত দেন নেটিজেনদের। অবশ্য সুমনকে নতুন করে অপরাধী প্রমাণের কিছু নেই, তার পরিবারও জানে তার অপরাধ। এমনকি সুমনের অপকর্মের জন্য পরিবারকেও দায় দেওয়া যায় বলে মত অনেকের। তাদের মতে সুমনের বাটপারি কার্যক্রম নিয়ে তার পরিবারের সজাগ দৃষ্টি রাখা উচিত ছিল, বাধা দেওয়াটাও উচিত ছিল। দিলে পরে আজকে আর এই দিন দেখা লাগতো না। আগে যা কিছুই করেছিল ছাত্র জনতার আন্দোলনের সময় অন্তত হাসিনার পক্ষে না গিয়ে দেশবাসীর সাথে থাকলেই হতো বলেও মতামত নেটিজেনদের। খালি চোখে জীবনের একটা লম্বা সময় সুমন সমাজের পেছনে ছিল, নানান উন্নয়নমূলক কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এসবের বিপরীতে তার মহা ভুল ছিল মনে হয় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হওয়া। কেবল তাই নয়, উপরে ভালো কাজের পেছনে সে গোপনে অনেক নোংরা কাজও করেছে। হাসিনার কথিত মানবতা বিরোধী মামলায় ফাঁসি হওয়া আলেম ওলামাদের মৃত্যুর জন্য সে দায়ী। তবু অনেকে সুমনের দালালি করেন, মনে করেন সুমন আওয়ামী লীগের নেতা ছিল না, সে স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিল। তাদের জানিয়ে রাখি, ব্যারিস্টার সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কবি জসিমউদ্দিন হলের আবাসিক ছাত্র ছিল। হলে থাকাকালীন সময়ে ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিল।
দল ক্ষমতাকালীন সময়ে সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সুমন। পরে সে যুবলীগের আইন উপদেষ্টার পদও লাভ করে। আর সর্বশেষ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছিল, যদিও তাতে নমিনেশন দেয়নি হাসিনা। পরে স্বতন্ত্র থেকে নির্বাচন করে বিপুল ভোটে নৌকাকে হারিয়ে এমপি হয়। আওয়ামী লীগ থেকে বিতাড়িত ও অপমানিত হয়েও সে হাসিনার তোষামত ছাড়তে পারেনি। এছাড়া সুমন উপরে উপরে হলেও যে ধরনের ভালো কাজ করেছে তাতে যে কেউ ভালোবাসতে বাধ্য ছিল। তবে আওয়ামী লীগে জড়িত হয়ে সর্বনাশ করেছে। যদিও স্বতন্ত্র থেকে এমপি হয়েছিল, তবে সেও যে হাসিনার দোসর সেটা নানান সময় নানান কথাবার্তায় বুঝিয়ে দিয়েছিল। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতেও তিনি আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছিল, অনেকের সাথে খারাপ আচরণও করে। ব্যারিস্টার সুমন আইনজীবী হিসাবে এখন অবধি যেসব অবিচার করেছে তার ফল যে কতটা ভয়াবহ হতে পারে সেটা সে নিজেও জানত। তাই তো একবার একটি বক্তব্যে নিজে বলে ফেলেছিল, মীর কাসেমীকে আমরা যে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করতেছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাহলে আমরা বাঁচব না। সুমনের এই কথায় স্পষ্ট তারা মীর কাসেম আলী সহ সকল জামায়াত নেতাদের বিনা দোষে চক্রান্ত করে ফাঁসি দিয়েছিল। এমনকি আল্লামা সাইদিকেও যে মিথ্যা যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার পেছনেও ছিল এই সুমন। এই রায়কে ব্যারিস্টার সুমন সমর্থন করেছিল, সাইদি হুজুরকে রাজাকার বলেছিল। যুদ্ধ অপরাধীদের বিচারের নামে দেশকে জামায়াত ও আলেম শূন্য করার জন্য হাসিনা সরকার যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিল তার পেছনে সুমনের বড় হাত ছিল। সে নিজেও রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে কাজ করেছে, কেবল আদালতে নয়, পরে নানান সময়ে রাজপথেও তাকে আলেম ওলামাদের বিপক্ষে দেখা গেছে। অনেকে বলছেন বাটপার সুমন এমনিতেই ভালো ছিল, আওয়ামী লীগে যোগ না দিলেই হতো। তবে সুমন তো জানত যেভাবেই হোক আওয়ামী লীগকে রক্ষা করতে হবে, হাসিনাকে বাঁচাতে হবে, না হলে তার নিজের মরতে হবে। কারণ সে নিজের মৃত্যু ডেকে এনেছিল আলেম ওলামাদের পেছনে লেগে। তাই তো সে নিজেকে হাসিনার গর্বিত দালাল বলতেও দ্বিধাবোধ করত না। আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। সুমন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে এমপি হয়েছে। কোটা আন্দোলনের সময় হাইকোর্টে সংবাদ সম্মেলন করে সে হাসিনার পক্ষ নিয়েছে। তখন সে বলেছে পৃথিবীর কোনো শক্তি নাই যে হাসিনাকে সরাতে পারে। এই যুবক বয়সে তার উচিত ছিল ছাত্রদের সঙ্গে থাকা, আন্দোলনের সঙ্গে থাকা। অনেক ব্যারিস্টারই ছাত্রদের সঙ্গে ছিল, কিন্তু সে আরেকটি মেয়ে নিয়ে কোটা বিরোধী বক্তব্য দেয়। মূলত আওয়ামী লীগ গত 16 বছরে তার দলীয় কর্মী, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমলা, পুলিশ, সরকারি বেসরকারি প্রশাসনের সকল স্তরে একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করে ফেলেছিল যে আওয়ামী লীগ প্রায় অমর, দুনিয়ার কোনো শক্তি নেই এই সরকারকে ক্ষমতা থেকে নামায়। তাদের প্রধানমন্ত্রীও অমর, মৃত্যু নেই তার। চোখের পলকে যে স্বপ্ন তারা দেখত সেটি ছিল 2041 সাল পর্যন্ত টানা প্রথম পর্বের ক্ষমতা। এরপর হয়তো আসত 2070 সাল পর্যন্ত। এই ন্যারেটিভের লোভ সামলাতে পারেননি সুমনের মতো অনেকেই। গা ভাসিয়ে দিয়েছিলেন তারা। ভেবেছিল সামান্য একটু দলদাস হতে পারলেই দীর্ঘ বহু বছর ক্ষমতা, প্রতিপত্তি, অর্থ তথাকথিত মান মর্যাদা নিয়ে আরামায়েশে জীবন কাটিয়ে দেওয়া যাবে। দম্ভ আর অহংকারের এই ন্যারেটিভের মাধ্যমে সৃষ্ট জুলুমের পাল্লা এত ভারী হয়ে গিয়েছিল যে চোখের পলকে হুড়মুড় করে ভেঙে পড়ল সব। অধরা থেকে গেল অমর হবার বাসনা। অথচ জীবনের প্রয়োজনে সুমন লন্ডনে কুলির কাজও করেছিলেন। লন্ডনে বার অ্যাট ল সম্পন্ন করার পর অনেকে সুমনকে সেখানেই থেকে যেতে বলেন, কিন্তু দেশের জন্য এক অভাবনীয় অনুভূতির টানে তিনি ফিরে আসেন। তার মনে হচ্ছিল বাংলাদেশের সঙ্গে তার যে প্রেম হয়েছিল সেটি কেন যেন হচ্ছে না ব্রিটেনের সঙ্গে। হয়তো এমন আরও অনেকেরই হয় না। সুমনের মনে হতো লন্ডনে অনেক ব্যারিস্টার আছেন সেখানে কাজ করার জন্য, কিন্তু তার মাতৃভূমিতে যদি আরেকজন ব্যারিস্টার ফিরে ন্যূনতম হলেও কিছু করতে পারেন তাতে দেশ উপকৃত হবে। বার অ্যাট ল করা পর্যন্ত তিনি দেশ জাতি সমাজ থেকে নিয়েছেন। এরপর বিশেষ করে 40 বছরের পর দেশ জাতিকে তার দেওয়ার পালা। সে দৃষ্টিভঙ্গি তিনি ছড়িয়ে দিতে চান। সে সুমনও হাসিনার দলে যোগ দিয়ে নষ্ট হয়ে গেলেন। যে লোকটা বিন্দুমাত্র অন্যায় অবিচার দেখলেই প্রতিবাদ করতেন, সে মানুষটা হাসিনার কারণে তার গণহত্যারও কোনো প্রতিবাদ করেননি। এমনকি শত শত শহীদ গাজীর জন্য কোনো সমবেদনাও জানাননি। তাই তার কষ্টের সময়ও তার পাশে নেই তার পরিবার। দিন শেষে এসব করে লাভটা কি দর্শক? চুরি চামারি, অন্যায় অবিচার, দুর্নীতি করে টাকা কামালো,
সবই তার পরিবার ভোগ করবে, অথচ তাকে পচে মরতে হবে কারাগারে। এর থেকে কি সৎপথে দোমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকা ভালো নয়? আপনি কি বলেন? কমেন্টে ঈদ মোবারক। আমি আশা করছি আপনাদের ঈদ আনন্দময়ভাবে কাটছে এবং বাকি সময়টাও চমৎকারভাবেই কাটবে। কাটা উচিত, আমরা কাটবেই এটা আশা করতে পারি। আপাকে ছাড়া প্রথম ঈদ, ভালো কাটা ছাড়া তো আসলে কোনো উপায় নেই। কথা বলবো তার আগে, যেহেতু ঈদের দিন, একটা মিউজিকের সাথে কিছু নাচ একটু দেখে আসি। ভিডিওটা গত বছর 28 মার্চের। ইনফ্যাক্ট এই 28 মার্চে অনেকেরই মেমোরিতে এটা এসেছে বলে শেয়ার করেছেন বলে ভিডিওটা সামনে আসলো। তৎকালীন বিএসএমএমইউ পিজি হসপিটালে নতুন ভিসি নিযুক্ত হবার আনন্দে নাচানাচি হচ্ছে, দর্শক দাঁড়িয়ে গেছে। ভিডিওটা আবার যখন সামনে আসলো, এখনও যখন খুঁজে বের করলাম আবার, তখন যখন দেখেছিলাম নট অনলি সে সময়ে সারা দেশটা শেখ হাসিনার বাংলাদেশে যখন থাকতাম, তখন একটা কথা প্রায় মনে হতো, একটা বিখ্যাত কবিতা নবারুণ ভট্টাচার্যের, ইতরের দেশে, আমি একটা ইতরের দেশে থাকি। উনি অনেক এক্সটেন্সিভ আলোচনায় যাননি, অল্প কিছু ইস্যু নিয়ে কবিতাটা লিখেছেন, কিন্তু এই বাক্যটা প্রতিনিয়ত কানে বাজত। একটা ইতরের দেশে আমরা ছিলাম, ইতর আপার দেশে আমরা ছিলাম। তিনি নেই, মনে পড়ে, সত্যিই মনে পড়ে, প্রতিটা মুহূর্তে মনে পড়েছে আজকে। আমাদের ঈদের আনন্দ বলে যা বুঝি, বহু বছর আমরা তো প্রায় বলি যে আমরা আসলে নাগরিক ছিলাম না, আমরা প্রজাও ছিলাম না। অনেক সময় প্রজাবৎসল রাজা থাকে, প্রজা হলেও প্রজা ভালো থাকে। আমরা কৃতদাস ছিলাম, বা কৃতদাসও কি, অনেক কৃতদাসের মালিক কৃতদাসদেরকে ভালো রাখতেন। আমরা এমন কৃতদাস ছিলাম যাদের ওপরে তাদের মালিক ক্রমাগত বিভৎস অত্যাচার করে গেছেন। সেই কারণেই আমারও আজ সকাল থেকেই আফার কথা মনে পড়েছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছে। আমাদের সংকট আছে, আমরা এর মধ্যেই নানা রকম ডিবেটে জড়িয়ে পড়েছি, আমরা সরকারের নানান পদক্ষেপে খুশি না। আমাদের সত্যিকার অর্থে সমালোচনার জায়গাও আছে, এবং আমরা একজন একজনকে নানাভাবে চিত্রায়িত করার চেষ্টা করছি, ট্যাগ করার চেষ্টা করছি, ট্যাগ করে আমরা নানান কিছু বলে শত্রু বানিয়ে ফেলার চেষ্টা করছি। খুব বেশি প্রত্যাশিত না, কিন্তু তারপরও এগুলো ঘটছে। কিন্তু সব কিছুর পরও হই ইতর। অনেকের আপা আমাদের দেশে তো ইতরের দেশটা মধ্যে আমরা এখন থাকি না। নবারুণ ইনফ্যাক্ট কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথাটা, কবিতাটা লেখেননি। ওখানে সিস্টেম, পুরো স্টেট কীভাবে আছে তার মধ্যে তার এক্সপেকটেশনের বাইরে ঘটা ঘটনাগুলোকে তিনি ইতরের দেশ মনে করছেন। কিন্তু আমরা আক্ষরিক অর্থেই একজন ইতরের হাতে পড়েছিলাম, যিনি
তার ইতর পরিবার, আমি আমার রক্ত সম্পর্কীয় পরিবারের কথা বলছি, একজন মানুষও ভালো না যে ইতর পরিবারের। যে সদস্যটা ব্রিটেনে থেকেছে, বড় হয়েছে, সেখানে রাজনীতি করেছে, এমপি হয়েছে, জুনিয়র মন্ত্রী হয়েছে, সেও ইতরই থেকে গিয়েছিল। সো সেই ইতরের দেশে আমরা ছিলাম। অনেক কথা মনে পড়ছে, অনেক কথা মনে পড়ে। সেই ইতরের সময়ও আমরা দেশে আনন্দ হয়নি তা না, হয়েছে, চেষ্টা করেছে মানুষ। কিন্তু তারপরও এরকম একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন প্রত্যেককে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তার টোল দিতেই হয়, এটা অনিবার্য। আমি যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল তাদের সংকটের কথা বলছি না, যারা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে, যারা সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছে তাদের কথা বলছি না, প্রতিটা সাধারণ মানুষ। একটা ছোট উদাহরণ দেই, এই যে এত টাকা লুটপাট হলো, এত দুর্নীতি হলো, এত টাকা পাচার হলো, এই প্রত্যেকটার মাসুল সাধারণ জনগণকে দিতে হয়। এই যে কল্পরি ইনফ্লেশন হয়েছে, এই যে পণ্য পাওয়া কঠিন হয়ে পড়ছিল দিনের পর দিন, মানুষ বেঁচে থাকতে পারছিল না, প্রত্যেকটা তাদের এই বিভৎস দুর্নীতি এবং অপশাসনের কারণে হয়েছিল। আর একটা কথাও খুব জরুরি, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। ফলে ইভেন সুশাসন সোকল্ড যদি আসে, আমরা সেটা নেই না। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমেই আমরা আমাদের কল্যাণ নিশ্চিত করতে চাই। ফলে আমরা অনেকেই হয়তো দেখেছি, অনেকে হয়তো জেনেছি যে সাধারণ মানুষ তাদের যে সংকট, তাদের সংকটের জন্য তারা অনেক ক্ষেত্রে নিয়তিকেই দায়ী করতেন, কিন্তু আমরা খুব ভালো মতো জানি এর জন্য দায়ী ছিল সেই ভদ্রমহিলা যিনি এই দেশটাকে জাহান্নামে পরিণত করেছিলেন। আজকে আমি জানি না, আমি আগেও একদিন বলেছি, দিনের শেষে আমরা মানুষ, আমরা হয়তো চেষ্টা করি, আমাদের ইনবাউন্ড কতগুলো নেগেটিভ ইনস্টিংক্টস আছে, ইড বলি যেগুলোকে আমরা, আমাদের ষড়রিপু, এর মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কাজ করে মানুষের। আমরা সেগুলোকে ছাপিয়ে ওঠে চেষ্টা করি সেটার বাইরে গিয়ে পরিস্থিতি বুঝতে এবং তাকে ট্রিট করতে। সেই কারণে শেখ হাসিনার জন্য ন্যায় বিচার চাই। তাকে যদি হাতের কাছে পাওয়া যেত, তাকে বিচার করার পক্ষে ছিলাম, কোনো আঘাত করার পক্ষে নই। কিন্তু তারপরও কোথাও একটা ইনবোর্ন ইনস্টিংক্ট আছে। আজকে আমরা আনন্দ করছি, সেই নারী, সেই ইতর কষ্টে আছে, কাঁদছেন হয়তো। আজকে তাকে ঘিরে কত কি হবার কথা ছিল, সব আসরের মধ্যমণি। আজ তো রেকর্ডেড ফোন কল আসছিল শুভেচ্ছা জানিয়ে, বক্তৃতা করতেন, তার বাড়িতে সবাই যেত, মহারানী হয়ে তিনি মহারানীর মতো থাকতেন, কত কি আমাদেরকে নসিহত করতেন। এটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি, একটু অ্যাডাল্ট শোনায়, তারপরে বলি। একবার ফেসবুকে একজনে করে দিয়েছি রেফারেন্স দিয়ে লিখেছিলেন, জি আপনি দেশটাকেই করে দিয়েছেন। ইয়েস, শি ডিড ইট। সেই ইতর তাই করেছিল। ভবিষ্যতে আমরা খুব নিরুপদ্রব একটা দেশ পাবো তা মনে করছি না। গণতান্ত্রিক ট্রানজিশন উইল বি টাফ, আনডাউটেডলি। এটা সারা পৃথিবীর ইতিহাস। এই যে আমরা এখন সোফার যা করছি তাতে তো দেখতেই পাচ্ছি, আমি নিজে অন্তত খুব ক্লিয়ারলি টের পাচ্ছি। আমি অন্তত যেটাকে সঠিক মনে করি সেটা বলতে গিয়ে আমি কিসে পরিণত হয়েছে আমি দেখছি। আবার উল্টো বিভিন্ন দিকে বিভিন্ন জনকে একই রকমভাবে করা হচ্ছে। আমরা একই রকমভাবে বাংলাদেশ দেখতে চাই না। ফলে আমাদের বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গির কারণে ভিন্নতা হবে, অনেকের স্বার্থের কারণে ভিন্নতা হবে। আমাদের এই ট্রানজিশন উইল বি টাফ। এটার মধ্যে যথেষ্ট ঝড়ঝাপটা আছে, কিন্তু যেটা জরুরি কথা, অন্তত এখনকার বাংলাদেশে যে পরিস্থিতি থাকি না কেন, নবারুণের কবিতাটা মনে পড়বে। তখন যেমন মনে পড়তো আমি এক ইতরের দেশে থাকি, আমার প্রায় মনে পড়ে সব কিছুর পর। আমরা এখন আর ইতরের দেশে থাকি না, সেই ইতর আরেক ইতর দেশ ভারতে গিয়ে পালিয়ে আছে। মাঝে মাঝে এটা সেটা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে, কিন্তু সেটাও কি করুণার ব্যাপার। ওই যে বলছিলাম, ভেতরে কোথাও ইনবর্ন ইনস্টিংক্ট আছে, তার এই জ্বালা, তার এই
হতাশা, তার প্রতি মুহূর্তে মরে যাওয়া, উনি প্রতি মুহূর্তে মারা যান। আমি বহুবার বলেছি তার মৃত্যুর চাইতে অনেক বড় মৃত্যু এখন হচ্ছে প্রতিদিন। বিশেষ করে হুইব্রিসে ভোগা মানুষ তো উনি ওনাকে গড মনে করতে শুরু করেছিলেন। উনি দেখেন উনি একটা নর্দমার কীটে পরিণত হয়েছেন, করুণা ভিক্ষা করতে হচ্ছে ওকে তাকে দিয়ে, অত্যন্ত তৃতীয় শ্রেণীর লোকজনের ওয়েবিনারে এসে মিথ্যা আস্ফালন করতে হচ্ছে। অসাধারণ আনন্দের এটা দেখা, অসাধারণ আনন্দের। এবং সে কথাটা দিয়ে শেষ করি, আমরা এখন আর ইতরের দেশে থাকি না। বাংলাদেশে আর কোনো ইতর আমরা তৈরি হতে দেব না। এই দেশটা দোষে গুণে মিলে মানুষরা শাসন করবে, ভুল করবে, অন্যায় করবে। প্রয়োজনে আমরা তাকে ভোট দিয়ে পরিবর্তন করব, তারা শুধরে আসলে আবার ক্ষমতায় আসবে। এরকম বাংলাদেশ থেকে আমরা এগিয়ে যেতে চাই। আমরা আর ইতরের দেশে থাকবো না। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে মানুষের মনে কৌতূহলের অন্ত নেই। আজকাল সেনাবাহিনী প্রধান কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সব কিছু নিয়ে যেন মানুষের সীমাহীন আগ্রহ, সীমাহীন কৌতূহল। অবশ্য তার কারণও আছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর, শাসন কাঠামোর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে ভাবা হয় সেনাবাহিনী প্রধানকে। ভাবা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে সরকার প্রধান হলেও মূলত ক্ষমতার ভার কেন্দ্র ক্যান্টনমেন্টে সেনাবাহিনী প্রধানের উপর। এইসব কারণেই সেনাবাহিনী প্রধান কি করছেন, কি ভাবছেন, কার সঙ্গে দেখা করছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যখনই সাক্ষাৎ করেন তখন সেখানে কি আলাপ হলো, সেসব বিষয় নিয়ে মানুষের মনে নানা ধরনের কৌতূহল, প্রশ্ন উকিঝুঁকি মারতে থাকে। এবারও একই ঘটনা ঘটেছে। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু তারা দুজনে কথা বলেছেন এবং দুজনই খুবই হাই লেভেল, মানে খুবই উচ্চ পর্যায়ের মানুষ, ফলে তাদের মধ্যে কী আলাপ আলোচনা হয়েছে সেটা তারা নিজেরা প্রকাশ না করলে সোর্স দিয়ে, সূত্র দিয়ে আমাদের পক্ষে সেটি জানা সম্ভব না। অবশ্যই এই সাক্ষাতের পরপরই আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই যে ঈদে মানুষজন বাড়ি যাচ্ছে, তাদের বাড়ি যাত্রা নিরাপদ করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সব বিষয়ে অবহিত করতে এবং সেনাবাহিনীর সাম্প্রতিক সময়কার বেশ কিছু কর্মকাণ্ড, তৎপরতা সম্পর্কে অবহিত করতে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ব্যাখ্যা সত্ত্বেও, এই বিবৃতি সত্ত্বেও মানুষের মনে প্রশ্ন, শুধু কি তাই? এবং সত্যি বলতে কি, আমি কৌতূহলী হয়ে আমিও ঢাকায় একজনকে জাস্ট একটা খুদে বার্তা দিয়েছিলাম, আচ্ছা আর্মি চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করলেন? আমি যাকে জিজ্ঞেস করেছিলাম, আমি এমন একজনের সঙ্গে আসলে কথা বলতে চেয়েছিলাম যিনি সেনাবাহিনী প্রধানের বিভিন্ন কর্মকাণ্ড, তৎপরতা সম্পর্কে খোঁজ খবর রাখেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, বাংলাদেশের সমকালীন রাজনীতি সম্পর্কেও বেশ ধারণা রাখেন। ফলে আমি আসলে তার কাছ থেকে যে কোনো তথ্য পাবো সেটি আমি আশা করিনি। আমি একটা ব্যাখ্যাই শোনার চেষ্টা করেছিলাম, একটা বিশ্লেষণই জানবার চেষ্টা করেছিলাম, সো দ্যাট আমি আপনাদের সঙ্গেও সেগুলো শেয়ার করতে পারি। তো তার উত্তর, এটি কোনো কার্টেসি কল নয়। আমি বললাম, কার্টেসি কল যে নয় সেটি তো তারা নিজেরাই বলে দিয়েছে, কারণ তারা একটি প্রেস রিলিজ ইস্যু করেছে। সেই প্রেস রিলিজে কী কী আলাপ আলোচনা হয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক দর্শক, কিন্তু এই যে সেনাবাহিনী প্রধান চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করলেন, সেটা নিয়ে মানুষের মনে এত কৌতূহল কেন তৈরি হয়? তো তৈরি হয় নানা কারণে। এবার সেনাবাহিনী প্রধান সাক্ষাৎ করলেন যখন তার আগে পিছে আরও বেশ কিছু ঘটনা প্রবাহ মানুষের মনে আছে। তার মধ্যে একজন মার্কিন জেনারেল ঢাকা ঘুরে গেছেন, তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেছেন। আমরা জানি যে ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার তিনি ভারতে গিয়ে সেখানে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা স্পষ্টই, সেনাবাহিনীর পক্ষ থেকে যে টুইট বার্তা প্রচার করা হয়েছে সেখানে স্পষ্টই বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়ে ইন্ডিয়ান হাই কমিশনার ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধানকে অবহিত করেছেন। আমি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে এই নিয়ে আমার একটা প্রশ্ন মনে জেগেছিল, সেটি আমি এমনিতেই জনগণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিলাম যে সাধারণত একজন ডিপ্লোম্যাট রিপোর্ট করে তার দেশে ফিরে গিয়ে ফরেন মিনিস্ট্রিতে। আমি কখনো শুনিনি সত্যিকার অর্থে যে কোনো ডিপ্লোম্যাট, কোনো রাষ্ট্রদূত এসে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে কোনো রিপোর্ট করেছেন।
কিন্তু এবার দেখলাম যে ইন্ডিয়ান হাই কমিশনার নয়াদিল্লি থেকে ভারতীয় সেনাবাহিনীর কাছে রিপোর্ট করেছেন, ফলে সঙ্গত কারণে সেটি নিয়েও একটি কৌতূহল তৈরি হয়েছে। এবং এর বাইরে দর্শক আরও একটি খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে বিষয় আলোচিত হচ্ছে। আপনারা জানেন যে মিস্টার পিনাকি ভট্টাচার্য তিনি একটি নতুন থিওরি পেশ করেছেন যে তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপদেষ্টা করে একটি জাতীয় সরকারের আদলে সরকার কাঠামো গঠন করা, যেই সরকারটি আগামী প্রায় 4 বছর 5 বছর কিংবা শেখ হাসিনার গত নির্বাচনের পর থেকে যে মেয়াদটি তার থাকবার কথা সেই পুরো মেয়াদটি এই সরকার দায়িত্ব পালন করবেন। এবং তারপর পরই নতুন রাজনৈতিক দল এনসিপির একজন নেতা সার্জিস আলম তিনিও তার একটি আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে 5 বছর দেখতে চান, এরকম একটি তার আজন্ম আকাঙ্ক্ষা। ফলে এই নিয়ে আমরা দেখলাম যে বেশ কথাবার্তাও হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ক্যাম্পেইন হচ্ছে যে তাকে কোনো ধরনের নির্বাচন ছাড়াই 5 বছর তাকে বা আরও বেশি সময় ক্ষমতায় রেখে দেওয়া হোক কিংবা আজীবন তাকে ক্ষমতা রেখে দেওয়া হোক। এবং এই আলোচনাটার সঙ্গে সঙ্গে এই প্রশ্নও অনেকে করতে শুরু করেছেন বা অনেকে বলতে শুরু করেছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য জায়গায়, তারা অনেকে বলতে শুরু করছেন আচ্ছা মিস্টার পিনাকি হঠাৎ করে এই প্রস্তাবনাটা কেন নিয়ে আসলেন, কিংবা সার্জিস আলম এই আকাঙ্ক্ষার কথা কেন প্রকাশ করলেন। তারা কি তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলে নিয়েছিলেন, কিংবা এটি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের আকাঙ্ক্ষা যে তিনি ক্ষমতায় থেকে যেতে চান এবং সেটি মিস্টার পিনাকি ভট্টাচার্য প্রকাশ করেছেন কিংবা সার্জিস আলম প্রকাশ করেছেন? এইসব আলাপ আলোচনা জনমানুষে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে, সোশ্যাল মিডিয়াতে ওইগুলো নিয়ে প্রকাশ্যে কথাবার্তা হচ্ছে। ফলে এই যে একটি সামগ্রিক পরিস্থিতি, ঠিক এই সব প্রেক্ষাপটকে বিবেচনায় নিলে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎকারটির প্রতি মানুষের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হওয়া, কৌতূহল তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি সত্যি ক্ষমতা থেকে যেতে চান? পিনাকি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অনুসারে, পিনাকি যে ফর্মুলাটি দিয়েছেন সেটা কি পিনাকির ফর্মুলা, নাকি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপ আলোচনা করেই তিনি এটি মাঠে ছেড়ে দিয়েছেন যে এর পক্ষে একটি জনমত গঠিত হোক এবং এই লক্ষ্যে রাজনীতি পরিচালিত হোক? আমরা সেগুলো জানি না, কালে কালে পর্যায়ক্রমে হয়তো সেগুলো পরিষ্কার হবে। কিন্তু এই যে জাতীয় সরকারের একটি প্রস্তাবনা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া কি? আমি বিএনপির প্রতিক্রিয়া যাব, তার আগে আমি আরও একটু প্রসঙ্গ এই জায়গায় যুক্ত করতে চাই। সেটি হচ্ছে ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন সম্পর্কে একটি কথা বলেছেন। তিনি বলেছেন আগামী ডিসেম্বরে কিংবা জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কথাটি তিনি বরাবরই বলে আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই খেয়াল করবেন যে নির্বাচন নিয়ে স্পেসিফিক কোনো কথা বলেন না, তিনি একটি ধোঁয়াশার মধ্যে রাখেন। ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, এরকম নানা কথাবার্তার মাধ্যমে তিনি নির্বাচনটিকে এক ধরনের, মানে এরকম মনে হতে পারে যে কারো যে নির্বাচন নিয়ে তিনি কথা বলতে আসলে স্বচ্ছন্দ বোধ করেন না, কিংবা নির্বাচনটাকে বাইরে রেখেই তিনি সব কথাবার্তা বলতে চান। এটি অনেকের মনে হতে পারে তিনি দ্য ওয়ে হি স্পিক্স বা অর দ্য ওয়ে হি প্রেজেন্ট হিজ থট প্রসেস টু দ্য পিপল। সো এই যে তিনি সে জায়গাটায়, কিন্তু আমরা যদি তারও একটু আগে তাকাই, আমরা দেখব যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্ট করে বলেছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, সেটিও তিনি একেবারেই প্রকাশ্যেই ব্যক্ত করেছিলেন তার আকাঙ্ক্ষা। এবং এরপরে সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে এবং পরে যে দরবার অফিসার্স অ্যাড্রেস যেটি তিনি দিয়েছেন, যেটি দরবার হয়েছে বলে যেটি বলা হয়, সেখানেও সেনাবাহিনী প্রধানের যে বক্তৃতা পত্রপত্রিকায় এসেছে বিভিন্ন সূত্রের বৈঠকে অংশগ্রহণকারীদের সূত্র ধরে, সেখানে একটি কথা পরিষ্কার করা হয়েছে যে সেনাবাহিনীর মনে করে যে তারা একটা বিজয়ের লক্ষ্যে লড়াই করে যাচ্ছে। সেই বিজয়টি হচ্ছে ডিসেম্বরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং জানুয়ারিতে সারা দেশে যে সেনাবাহিনী মোতায়েন আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। এবং এই যে জানুয়ারিতে সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসা, সেটিকে তারা চূড়ান্ত বিজয় হিসাবে দেখছেন। এবং আমার সূত্রগুলো বলছে যে সেনাবাহিনী আসলে তারা ডিটারমাইন্ড যে জানুয়ারির পরে তারা আর থাকতে চান না। এবং এই বিষয়টি প্রধান উপদেষ্টাকে সেনাবাহিনীর প্রধান বিভিন্ন সময় জানিয়ে দিয়েছেন। এবং সেনাবাহিনীর এই বক্তব্যটি প্রকাশিত হবার পর যে তারা জানুয়ারিতে সেনাবাহিনীকে ফিরিয়ে আনাকে চূড়ান্ত বিজয় হিসাবে দেখছেন এবং ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানটাকেও তারা বিজয় হিসাবেই দেখছেন,
প্রধান উপদেষ্টা যাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু এই বক্তব্যগুলো প্রকাশিত হবার পর সেনাবাহিনী প্রধানের এই বক্তব্য কিংবা সেনাবাহিনীর এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে সঙ্গত কারণে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি, সেটি হয়তো প্রোটোকলেও পড়ে না, কিন্তু জাতির উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দিয়েছেন সেখানে নির্বাচন প্রসঙ্গে তিনি যে কথাটি বলেছেন সেটি এবং সেনাবাহিনীর আকাঙ্ক্ষা দুটার মধ্যে কন্ট্রাডিক্ট করে। সেনাবাহিনী, আমার সূত্রগুলো বলছে যে তারা জানুয়ারির পরে আর মাঠে কোনোভাবেই থাকতে চান না, এবং প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুন, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ওনার আকাঙ্ক্ষাটা জুন পর্যন্ত, জুনে হয়তো আরও পরে যাবে, কিন্তু উনি জুন পর্যন্ত বলার পরপরই তো আবার জাতীয় সরকারের একটি আইডিয়া মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এবং ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে দেওয়ার একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনও শুরু হয়ে গেছে। ফলে যারা সেনাবাহিনী প্রধানের গতিবিধি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আমি আগেই বলেছি যে তারা কি কথা বলেছেন সেই বিষয়টি স্পেসিফিক জানা সম্ভব না, কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা এরকম একটি বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেছেন বা করছেন যে সেনাবাহিনী জানুয়ারি থেকে চলে আসতে চায়, জানুয়ারি মাসে মাঠ থেকে চলে আসতে চায়, সেটি তারা ঘোষণাই করেছেন, এবং তারা ডিসেম্বরে নির্বাচনে চান, সেটিকে তারা বিজয় হিসেবে দেখছেন। সেটি ঘোষণার পর প্রধান উপদেষ্টার জুন পর্যন্ত নির্বাচনের সময়টাকে নিয়ে যাওয়া, এই যে পরস্পর বিরোধী অবস্থান, সেই বিষয়টি নিয়ে সেনাবাহিনী প্রধান কথা বলে থাকতে পারেন বলে বিশ্লেষকরা অনেকে মনে করছেন, কারণ সেনাবাহিনীর জায়গাটি হচ্ছে ডিসেম্বর, এবং এই যে সেনাবাহিনীর জায়গাটি ডিসেম্বর, সেটি নট নেসেসারিলি যে তারা কেবলমাত্র মাঠ থেকে চলে আসতে চান বলেই, সেটি তো একটি কারণ, কিন্তু এর বাইরেও আন্তর্জাতিক যেই আকাঙ্ক্ষা, বিভিন্ন আমাদের আন্তর্জাতিক গোষ্ঠীগুলো, বন্ধু রাষ্ট্র, বন্ধু শক্তি, দর্শক খেয়াল করবেন যে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, আমি বারবার বলেছি যে কোনো এনগেজমেন্ট তারা করছেন না, তারা এনগেজমেন্ট করেন সেনাবাহিনী প্রধানের সঙ্গে। ফলে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি আসলে সেনাবাহিনীর কাছেই কনভে করা হয়েছে যে যেন ইলেকশনটা যত দ্রুত হয়, এবং সেটি একটি স্পেসিফিক, বিভিন্ন সূত্রগুলো বলছে যে ডিসেম্বরে হচ্ছে একটি তাদেরই আকাঙ্ক্ষা, তাদেরই একটি ডেডলাইন যে এর মধ্যে নির্বাচন হোক, নির্বাচন হয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হোক। কিন্তু তারই মধ্যে এখন একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটিকে জুনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, আবার তাকে ক্ষমতায় রেখে দেওয়া হোক, তার একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। ফলে এই যে জায়গাটায় নাগরিকদের মনে, মানুষের মনে এবং আন্তর্জাতিক বন্ধুদের মনে কোন বার্তা যাবে, কী বার্তা যাবে, কোনো ভুল বার্তা যাবে কিনা, সেই বিষয়গুলো পরিষ্কার হওয়ার ব্যাপার আছে। সেনাবাহিনীর প্রধানের বক্তব্য যারা বিশ্লেষণ করেন, সেই ধরনের বিশ্লেষকরা বলছেন যে মূলত এই যে ঈদের আগে মানে তিনি আবার সাক্ষাৎটি করলেন, এটিও একটি কারণ হয়ে থাকতে পারে। দর্শক, আমি এবার যদি একটু বিএনপির অবস্থানের দিকে একটু তাকাই, আমি যাদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে গত 2-3 দিনের, বিশেষ করে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর বিএনপি নেতারা যেসব বক্তৃতা করছেন, কিংবা জাতীয় সরকারের আইডিয়াটি মাঠে ছেড়ে দেওয়ার পর বিএনপি নেতারা যেসব বক্তৃতা করছেন, আমি যেন সেই সব বক্তৃতাগুলোর দিকে একটু খেয়াল করি এবং সেটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দর্শক, আমি একটু পত্রিকায় ঘাটাঘাটি করে যে বক্তব্যগুলো দেখলাম, তার মধ্যে দেখলাম যে প্রথমত মির্জা ফখরুল ইসলাম একটি হুমকির মতোই দিয়েছেন যে তারা জনগণের স্বার্থে, দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দল ও দেশের জনগণের স্বার্থ, দলের স্বার্থ অবশ্যই নির্বাচন, জনগণের স্বার্থ তারা নির্বাচনটাকেই দেখছেন। ফলে যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা হয়, কোনো ধরনের গড়িমসি করার চেষ্টা করা হয়, তাহলে তারা মাঠে নামবেন, সেই হুঁশিয়ারিটি তারা দিয়ে রেখেছেন। এবং তারপর পরে কিন্তু আবার আরও একটি কথা বলছেন তারা, ডক্টর মির্জা ফখরুল ইসলাম সরকারকে নিয়ে একটি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। অর্থাৎ বিএনপি মনে করছে যে সরকার নিরপেক্ষতা হারানোর মতো কাজ করছে, কিংবা সরকার নিরপেক্ষতা হারাতে পারে। মির্জা ফখরুল বলছেন যে আমরা সরকারের পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি, বিশেষ করে অধ্যাপক ইউনূসের কাছে। যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন, তবে তাদের অপসারণ করা উচিত, তাকে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে। দর্শক, খেয়াল করবেন যে বিএনপি প্রধান, এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল, তারা বলছে যে কোনো উপদেষ্টা তারা যদি
সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে অন্তর্বর্তী সরকারের, তাহলে তাদেরকে অপসারণ করা উচিত। এবং তারা স্পষ্ট করে বলছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশ করেছে। কিছু উপদেষ্টার কার্যক্রম দেখে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি। সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অপব্যবহার করছেন, যা নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, সরকারি সম্পদ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে, যা স্পষ্টভাবে নিরপেক্ষতার নীতির লঙ্ঘন। বিএনপি মহাসচিবের মতে এসব কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন, প্রশ্ন তুলেছেন, কোনো কোনো উপদেষ্টাকে অপসারণেরও প্রস্তাব করেছেন। এই প্রস্তাবটি সামনের দিকে হয়তো দাবি হিসাবে রাজনৈতিক মাঠে উপস্থাপিত হতে পারে। মির্জা ফখরুল আরও একটি কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা এখনও একটি সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ দেননি, যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারত। এবং বিএনপি বারবারই বলছে যে বর্তমানে যে চলমান রাজনৈতিক সংকট, সেটি একটি নির্বাচনের তারিখ ঘোষিত হলেই এই সংকট দূর হয়ে যাবে। সো বিএনপির অবস্থানটি পরিষ্কার, নির্বাচন দিতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং সামনে যত দিন যাবে, আমাদের ধারণা, বিশ্লেষকরাও অনেকে মনে করেন, এই সন্দেহ তাদের আরও প্রকট হবে। এবং সন্দেহটা যদি প্রকট হয়, সেক্ষেত্রে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতেও আন্দোলন শুরু করতে পারেন। দর্শক, আবার যদি আমরা ঠিক এই যে জাতীয় সরকারের প্রস্তাবনাটি যেটি এখন মাঠে আলোচিত হচ্ছে, সেই দিকে একটু মনোযোগ দিই। বিএনপি কি এই ধরনের একটি প্রস্তাব মানবে? বিশ্লেষকরা বলছেন যে মানার কোনো কারণ নেই। 5ই আগস্টের পরপরও বিএনপি এই ধরনের কোনো সরকার ব্যবস্থা যেতে রাজি হয়নি বলে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারাই বিভিন্ন সময় এটি প্রকাশ্যে বলেছেন। সবকটি জনমত জরিপ কিংবা সাধারণ পারসেপশন এখন যে যদি ভোট হয়, যদি একটি নিরপেক্ষ ভোট হয়, তাহলে বিএনপি বিপুল ভোটে বিজয় হয়ে সরকার গঠন করবে। তাহলে যেই দলটি নিশ্চিত মোটামুটি যে ভোট হলেই তারা ক্ষমতায় যাবে, তারা ক্ষমতা ভাগাভাগি করতে যাবে কেন? তারেক রহমান কেন প্রধান উপদেষ্টা হতে যাবেন, যিনি ভোট হলে প্রধানমন্ত্রী হতে পারেন, সেরকম একটি সম্ভাবনা আছে? সঙ্গত কারণেই এই যে ধারণাটি মাঠে, রাজনৈতিক মাঠে উপস্থাপন করা হয়েছে, বিএনপি সেটিতে সায় দিচ্ছে না, সায় দেয়নি। কিন্তু মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কিংবা যে কিংস পার্টি বলে যে রাজার দলটি গঠিত হয়েছে, তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থকরা এটিকে নিয়ে মাঠে জোরালোভাবেই থাকবেন। এখন অবস্থাটা দাঁড়িয়েছে এমন, বিএনপি নির্বাচন চায় এবং দ্রুতই নির্বাচন চায়। সেনাবাহিনী মনে করে তাদের অবস্থান অত্যন্ত শক্ত। আমার অনেকগুলি সূত্র নিশ্চিত করেছে যে সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত শক্ত, যে ডিসেম্বরের মধ্যে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। সেনাবাহিনী কিন্তু নির্বাচনের প্রশ্নে তারা এক ধরনের তারা অবস্থান নিয়ে রেখেছে, এবং সেটি আন্তর্জাতিক বন্ধুদের চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই, এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারেও তারা একটা অবস্থান নিয়ে রেখেছে, সেটিও আন্তর্জাতিক বন্ধুদের চাওয়ার প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখেই। ফলে নির্বাচনের পক্ষে বিএনপি, নির্বাচনের পক্ষে সেনাবাহিনী। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এমন একটি ভাব করে থাকেন যে তিনি আসলে কিছুই বুঝেন না। তার নিয়োগকর্তারা তাকে যখন চলে যেতে বলবেন তিনি চলে যাবেন, আর তার নিয়োগকর্তারা ছাত্ররা কিংবা যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় ক্যাম্পেইন করতে শুরু করেছেন ডক্টর ইউনূসকে রেখে দেওয়া হোক। দর্শক, সামনের দিনগুলোতে আমরা মনোযোগ রাখবো যে এই যে ত্রিমুখী একটি অবস্থান, একজন ক্ষমতায় থেকে যেতে চান আর অন্যরা দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার পক্ষে কথা বলছেন, এই দুটি অবস্থানের মধ্যে কোন পক্ষ জয়ী হবে, আমরা সেটি দেখার অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, যতটুকু আমরা বুঝতে পেরেছি যে ব্যারিস্টার সুমন মূলত এখনও ছাড়া পায়নি। তার ফেসবুক এবং অফিসিয়াল পেজে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে যে মনে হচ্ছে ব্যারিস্টার সুমন ছাড়া পাইছে, এটা কিন্তু তা না। এটা সম্ভবত ব্যারিস্টার সুমন যখন ইলেকশনে পাস করেন বা কোনো একটা ইভেন্টে যান বা কোনো একটা কারণে সে প্রধান অতিথি হয়ে যান, সেখানকার একটা ভিডিও সম্ভবত ব্যারিস্টার সুমনের ফেসবুক আইডি থেকে, মানে অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এটা প্রচার করা হয়েছে। তবে যতটুকু শিওর এবং যতটুকু জানা গেছে, এটা নিয়ে কোনো বড় বড় মিডিয়া, বড় বড় নিউজ চ্যানেল এখনও কথা বলেনি। তার মানে এটা একটা গুজব এবং ফেক। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। ধন্যবাদ।